একটুখানি কথা বলতে হবে। একটুখানি যদি কথা না বলি তাহলে তো অর্গাননের আলোচনা হলো না, তাইলে বিষয়ভিত্তিক ভিন্ন আলোচনা হলো। আমি চাই অর্গাননটাকে আপনাদের সামনে পেশ করতে, এর বাইরে তো আমি যেতে চাই না। তাহলে দেখেন কিভাবে আর অর্গাননের মধ্যে 5 নম্বর অ্যাফোরিজমের মধ্যে রোগীলিপির ভিত্তিভূমি আছে। দেখেন 8টা বিষয় সুস্পষ্টভাবে সাজানো গোছানো আছে। আরোগ্যের জন্য চিকিৎসককে যা জানতে হবে তা সুস্পষ্ট ধারণা দেওয়া আছে। শারীরিক গঠন বিষয়ে জানতে হবে, বয়স জানতে হবে, নৈতিক বুদ্ধি, আরো কিছু জিনিস জানতে হবে, বুদ্ধিগত চরিত্র কিরকম তার জানতে হবে, পেশা জানতে হবে, জীবনযাপন পদ্ধতি, অভ্যাস, সামাজিক ও পারিবারিক অবস্থা, যৌন বিষয়ক কার্যকলাপ কি, কিভাবে নিখুঁতভাবে জানতে হবে, গভীরে গিয়ে জানতে হবে, বিষয়ের গভীরে যেতে হবে। তাকে অনুধাবন যদি করা না যায়, এভাবে যদি না যায়, তাইলে জটিল রোগের চিকিৎসা কিছুতেই করা যাবে না। এগুলা আর কিছু জিনিস আছে যেগুলো তরুণ রোগের জন্য দরকার আছে। তো আমরা একটা একটা করে চেষ্টা করি একটুখানি একটুখানি ব্যাপকে, আগেই বলেছি কোনো বিষয়ে ব্যাপকে যাওয়া সম্ভব নয় এখানে, কারণ এইভাবে হেনিম্যান বলেননি। শারীরিক গঠন সম্পর্কে আমাদের জানার জন্য, এটা সাধারণত কনস্টিটিউশনাল ধাতুগত অবস্থা বলা হয়, এইটা জানার জন্য 5টা বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হয়। 5টা বিষয়ে সুস্পষ্ট ধারণা যদি না থাকে, তাইলে আপনি শারীরিক এই কনস্টিটিউশনাল অবস্থাটা কিছুতেই বোঝা যাবে না। তো এইটা বোঝার জন্য আমাদের অনেক বই পুস্তক আছে, অনেক আলোচনার বিষয় আছে। বিশেষ করে তার চেহারাটা কেমন, টেম্পারমেন্ট বা প্রকৃতিটা কেমন, ডায়াথেসিস রোগ প্রবণতাটা কেমন, কাতরতাটা কেমন, মায়াজামিক অবস্থাটা কেমন, এই অবস্থাটা পুরোটা যদি বোঝা যায়, তাইলে আপনি শারীরিক গঠন সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবেন, আমরা নিতে পারবো, এবং চিকিৎসক হিসাবে আমরা সেই অনুযায়ী চিকিৎসা করতে পারবো। এখানে ওষুধের বর্ণনা দেওয়া আছে, জাস্ট রেপার্টরি থেকে কিছু ঔষধ তুলে দেওয়া আছে এই পর্যন্তই, কিন্তু এর অর্থ এই নয় যে এই ওষুধগুলো লাগবে, জাস্ট একটা স্যাম্পল যে এই ধরনের ওষুধ অনেক আছে, তার ভিতরে কোনোটা লাগতে পারে, কোনোটা নাও লাগতে পারে, এটা চিকিৎসার বিষয়। চেহারার গঠন অনুযায়ী চিকিৎসা ভিন্ন ভিন্ন আছে। যেমন লিন অ্যান্ড থিন হলে তার জন্য বিষয়ে কিছু ওষুধ আছে, তাদের চেহারার উপরে ঔষধ আছে, খর্বতা, খাটো, বামনত্ব, এর উপরে ওষুধ আছে। এখন বামনত্ব হলেই যে ওইসব ওষুধগুলা যা লেখা আছে তা দিতে হবে, বিষয়টা এরকম না। লক্ষণ সাদৃশ ছাড়া কোনো ঔষধই দেওয়া যাবে না, একটি ডোজও না। মোটা লোক, তবে হ্যাঁ এই গ্রুপ অফ মেডিসিন আপনি সেখানে পেতে পারেন। যেমন রেপার্টরিতে আপনি এই গ্রুপ অফ মেডিসিন পাবেন। আপনি যখনই লিন লিখে সার্চ দেবেন, দেখবেন যে একটা গ্রুপ চলে আসছে। খর্বতা লিখে আপনি সার্চ দিবেন, একটা গ্রুপ চলে আসবে। আপনি মোটা লিখে সার্চ দেবেন, চলে আসবে। এখন এটা জাস্ট ফিজিক্যাল অবস্থা, চেহারার গঠন, এগুলো অনেক ঔষধের অনেকভাবে আছে। প্রত্যেকটি ঔষধ পড়ার সময় আমরা যদি ম্যাটেরিয়া মেডিকা থেকে, আসলে যে যত কিছু কথা বলি, এই যে আমি কথা বলতেছি, আমার জ্ঞানটা আসলে বুঝাতে হবে ম্যাটেরিয়া মেডিকার কাছে, কারণ ম্যাটেরিয়া মেডিকা দিয়া প্রধান অস্ত্র ম্যাটেরিয়া মেডিকা, কিন্তু সেই অস্ত্র চালনার শক্তি অর্গানো। ম্যাটেরিয়া মেডিকা আমি ভালো করে জানবো, এতে কোনো সন্দেহ নাই। শেষ অস্ত্র প্রয়োগের অস্ত্র রুগীকে আমি দেব, ম্যাটেরিয়া মেডিকার জ্ঞান দিয়ে আমি নির্বাচন করে ঔষধ দেব। নির্বাচনের করার যে জ্ঞান, সেটা সাপ্লাই দেবে কে? নট ম্যাটেরিয়া মেডিকা, সেটা সাপ্লাই দেবে কে? অর্গান। এই অর্গানন থেকে এই জ্ঞান নিয়ে ম্যাটেরিয়া মেডিকার মধ্যে অ্যাপ্লাই করে, ম্যাটেরিয়া মেডিকাকে ভালো করে আয়ত্ত করে সেইভাবে যদি প্রয়োগ করতে পারি, তাইলে তো আসলে রুগী আরোগ্য হবে সেখানে। এবং ষষ্ঠ সংস্করণের আলোকে ঔষধ প্রয়োগ করলে যেভাবে করে রুগী আরোগ্য হয়, অন্য কোনো পদ্ধতিতে আরোগ্য হয় না। বিগত দিনে যারা চিকিৎসা করেছেন তারা কত কষ্ট করেছেন, কত এই সরতমিক ঔষধ দিয়ে কত মাসের পর মাস অপেক্ষা করেছেন, বৃদ্ধি হয়েছে, কেউ চেম্বার ছেড়ে পালিয়ে গেছেন, এরকম রেকর্ডও আছে যে রুগী চিৎকার করতেছে আর ওষুধ দেওয়া যাবে না। তাদের রুগী লিপিতে পাই এইসব কথা। অনেক সতর্কতার সহিত তারা, এবং বারবার সতর্ক করেছেন, কিন্তু হেনিম্যান ষষ্ঠ সংস্করণের মধ্যে আমরা যদি তার দ্বারা চিকিৎসা করি, দেখা যাবে আমরা তার থেকে মুক্ত হতে পারি। কাজেই আমাদের এই বর্ণনাগুলো অবশ্যই নিতে হবে। বয়স জানার ওই একই কথা, মাতৃদুগ্ধপোষ্য শিশুদের কথা আগেই বলেছি আমি, সেখানে কিছু মেডিসিন থাকে এবং সেই অনুযায়ী তাকে ঔষধ দেওয়া যায়। শিশুদের জন্য ভিন্ন ওষুধ আছে, বৃদ্ধ ব্যক্তিদের জন্য ভিন্ন ওষুধ আছে, দৈহিক এবং বুদ্ধিগত অবস্থার উপরে ঔষধ আছে। এগুলো ভালো করে জানতে হবে।
সন্দেহপরায়ণ কিনা জানতে হবে। শেয়ারপাটিতে সার্চ দেন, এটা লেখে আপনি পাবেন। হিংসাপরায়ণ, অহংকারী, একগুঁয়ে, ক্ষমাশীল, এর জন্য ভিন্ন ভিন্ন ওষুধ আছে। সব মিলে তো টোটালিটি অফ সিমটম। শুধু একটা লক্ষণের উপরে এই ওষুধটা আছে, এইটা দেব, এইটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। যেমন সন্দেহযুক্ত ওষুধের জন্য অনেক আছে। আমরা সন্দেহযুক্ত ওষুধের মধ্যে সেই থুজাও সন্দেহপ্রবণ, ম্যাডোনিয়ামও সন্দেহপ্রবণ, আর্সেনিকের মধ্যে সন্দেহপ্রবণতা আছে, লাইকোর মধ্যে আছে। এই জন্য এর একটা দিয়ে দিলেই হবে? নো, টোটালিটি অফ সিমটম সব কিছু মিলিয়ে আমাদের জানতে হবে। জীবনের প্রীতি বিতৃষ্ণা হলেই যে আরামমেট লাগবে এমন কোনো কথা। এটা জাস্ট একটা আপনাদেরকে যে গ্রুপ অফ মেডিসিন সাপ্লাই দেওয়া হচ্ছে, যে এরকম আছে, মানে জাস্ট আপনি নলেজে রাখেন, আপনারা বুঝেন যে নৈতিক চরিত্র, বুদ্ধিযুক্ত চরিত্র, এটা আমাদের জানতে হবে ভালো করে। সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে পেশা সে ইন্ডাস্ট্রিয়াস কিনা, লেজিনেস তার ভিতরে কি আছে। হ্যাঁ, ছবি দিয়ে দিছি এই জন্য যে ছবি পেলাম যে এত লেজি সে শুয়ে শুয়ে বুকের কাছে প্লেট রেখে তারপর খায়। যাই হোক, খায় মানে এইভাবে করে পেশার দিক থেকে ফাইন আর্ট যারা করে, চিত্রশিল্পী, তাদের কি, নাটক যারা করে তাদের জন্য ভিন্ন মেডিসিন আছে। এই পেশাটা এই জন্য আমাদের জানতে হবে। জীবনযাপন পদ্ধতি, দেখেন জীবনযাপন পদ্ধতি এগুলা কিন্তু আসলে চিকিৎসা জীবনে আমাদের ভালো করে যদি জানা না থাকে, এই বাধাগুলো তো আমরা দূর করতে পারি না। জলে কাজ করে, তার যে রোগগুলা হয়, আরেকজনের তটে কাজ করে, নগর জীবনে কাজ করে, তার সেই ধরনের জীবনযাপন পদ্ধতির উপরে আসলে রুগী লিপে নেওয়ার কাজটা আলাদা হয়ে যায়। বস্তিতে কাজ করে, তার যেসব রোগ হয়, যারা সাধারণত দেখেন শহর জীবনে নগর দোলায় যারা আছে, তাদের কাজটা ভিন্ন, তাদের রুগী লিপি ভিন্নভাবে তা খুঁজে বের করতে হবে, তাদের জন্য মেডিসিন ভিন্ন হয়ে যাবে। যার জন্য রুগীলিপি নেওয়ার সময় এই ভিত্তি ভূমিকা, জাস্ট এইগুলার উপরে খুব নজর দিতে হবে, চেষ্টা করতে হবে এগুলা পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা নেওয়ার জন্য। আমরা যখন যাব ইনশাল্লাহ রুগীলিপির আলোচনাটা করব, তখন দেখা যাবে রুগীলিপির নেওয়ার যে কাঠামো দিকটা, সেটা ধীরে ধীরে প্রস্ফুটিত হবে। এখানে যতটুকু আলোচনা করা হচ্ছে, যতটুকু দরকার ততটুকু আমি আলোচনা করছি। আমার দৃষ্টিতে ভুল ত্রুটি হতে পারে, সেটা নিজের আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। তবে আমি আমার দৃষ্টিভঙ্গিতেই আলোচনা করছি। অভ্যাসের কারণে যার যেরকম অভ্যাস, কেউ তাস খেলার অভ্যাস, কেউ অতি খাওয়ার অভ্যাস, আরও কত ধরনের অভ্যাস আছে, সেই অভ্যাসটাও আসলে চিকিৎসা জীবনের জন্য একটা বাধা হয়ে যেতে পারে। যেই বাধাগুলো আসলে দূর করা উচিত, 4 নম্বর 3 নম্বর অ্যাফোরিজমের মধ্যে এই রোগের যে বাহ্যিক যে বাধা, এটা দূর করার কথা, সেখানে কিছু আসছে। আরও বাধা নিয়ে ভিন্ন একটা লেকচার হতে পারে। আরোগ্য পথের বাধা কি কি, এই অভ্যাসগত অবস্থাটাও তার আরোগ্য পথের জন্য একটা বিরাট বাধা। এখানে রেফারেন্স দিয়ে আলোচনা করা যেতে পারে যে এই অভ্যাসের কারণে এই ওষুধটা দিয়েছি। একটা রুগীলিপির এখানে অভ্যাস, অনেক সময় আমাদের তাবিজ দেওয়ার অভ্যাস আছে গ্রামে গঞ্জে। দেখা গেল একজনে হিঙের ওই ঝুলিয়ে রাখতো গলার মধ্যে, কোনো এক ডাক্তার, আমার নামটা এখন পুরা খেয়াল আসতেছে না, একজন ডাক্তার তাকে ডায়রিয়ার জন্য অনেক ঔষধ দিয়েছে, কমে না, তারপর গলায় দেখে তাবিজ দেওয়া, হিং দিয়া তাবিজ দেওয়া আছে। তো উনি বললেন যে এটা খুলে ফেললো, এবং তারপরে যখন ওষুধ দিল, এবং সেই ওই বাচ্চাটা করতো কি, ওই তাবিজটা সে মুখে দিয়ে ওই খেলাধুলা করতো, যার জন্য ওই সমস্ত ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যেত। এই যে একটা অভ্যাসের কারণে আমাদের অনেক সময় অনেক ঔষধ সমস্যা হয়, এমনকি অভ্যাসের কারণে ঔষধ সিলেকশন আমাদের চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখা দরকার। সামাজিক এবং পারিবারিক অবস্থাটা, ঝগড়াটে একটা সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা যদি ঝগড়াতে হয়, আবার যদি শান্তিপূর্ণ হয়, খুশি আনন্দপূর্ণ অবস্থা যদি থাকে সমাজের, তার জন্য যে এই জন্য মেডিসিন রুগীলিপি নেওয়ার সময় তার পারিবারিক অবস্থারও খোঁজ নিতে হবে। তার সামাজিক সমাজে কোন এলাকায় সে বাস করে। আপনার কাছে একটা রুগী আসছে, দেখা গেল সে আসলে একটা ভিন্ন সমাজের মধ্যে বসবাস করে, সে আপনার শহরের সমাজ না, গ্রামের সমাজও না, একটা অন্য রকম সমাজ, সেই সমাজের মধ্যে সে বাস করতেছে, সে পাহাড় অঞ্চলে পাহাড়ি এলাকায় বাস করতেছে, তাদের আচার আচরণ দ্বারা তখন আপনাকে ওষুধ দেওয়ার ব্যাপারে তাদের অবস্থানটা জেনে নিলে অনেক, এমন একজন ডাক্তার, ভারতের একজন ডাক্তার
রুগীর অবস্থা জানার জন্য, তার পারিবারিক অবস্থা জানার জন্য তিনি অনেক দূরে থাকা সত্ত্বেও তার বাড়িতে গিয়েছেন রুগীর ভালোর জন্য, যে আপনার বাড়িতে যাব। যখন তিনি কুলু বের করতে পারেন না, তখন তার বাড়িতে গিয়ে দেখলেন যে হ্যাঁ, সেখানে গিয়ে তিনি তথ্যটা পেলেন। এভাবে ঘটনা আগের ভারতবর্ষেরই এরকম ঘটনা আছে। আপনার জীবনেও এরকম হতে পারে, আমাদের জীবনেও এরকম চিকিৎসা পদ্ধতি আসতে পারে। আর যৌন জীবনের ব্যাপারে বিষয়ক কার্যকলাপের জন্য তো আপনারা অহরহ রুগী পাচ্ছেন। তার এইটা জানার জন্য অবশ্যই তার বিবাহিত অবস্থা, অবিবাহিত অবস্থা, বিধবা, বিপত্তিক, বিচ্ছেদ, সদ্য বিবাহিত কিনা, স্ত্রী সংখ্যা কতজন, এর উপরে আপনার মেডিসিন নির্ভর। এই যৌন জীবন এমন একটা জীবন যার উপরে ঔষধের অনেকটাই নির্ভরশীল। অনেক আমার চিকিৎসা জীবনে একটা ছোট্ট একটা কথা, যে সেটা মেডিকেল কলেজের ছাত্র, সম্ভবত থার্ড ইয়ারে না জানি ফোর্থ ইয়ারে পড়ে, আমার তখন চেম্বার সেখানে ছিল। সেই তার একটা প্রেম ছিল, যেই বাড়িতে তার প্রেম মানে যার সাথে ছিল, যে বাড়ির চাচাতো বোন, কিন্তু সেই বাড়িতে সে ফ্লাশ করতে পারেনি, গোপনে বিয়ে করে ফেলছে। এখন সে যখন বাড়িতে যায়, তখন তার সাথে সাক্ষাৎ হয়, তখন ঠিক মানে মনে হয় যে না ঠিক আছে, কিন্তু যখনই সেই এই বরিশাল মেডিকেল কলেজে চলে আসে পড়ার জন্য, তখন দেখা যায়, তখন সে বলে যে ভাই আমি তো, আমার মনে হয় আমার ওয়াইফ তো আমাকে ছেড়ে চলে গেছে, আমার বিয়েটা বোধহয় ভেঙে গেছে, আমার বিয়েটা বোধহয় সঠিক ভাবে হচ্ছে না। ওই বিয়ে ভেঙে যাওয়ার একটা ভয়, বিয়ে ভেঙে যাওয়ার একটা আশঙ্কায় তার মধ্যে কাজ করতেছে। এইটার কি চিকিৎসা করা যায় বলেন? এটা অনেক খোঁজাখুঁজি করে একটা ওষুধ একবার ল্যাবরেটরিতে দেখলাম, একটা ওষুধ ফ্লোরিক অ্যাসিডের মধ্যে এই প্রবণতাটা পাওয়া যায়, এবং সেখান থেকে খোঁজ করে যখন ওষুধটা দিলাম, অনেকটা সে ভালো হয়ে গেছে। পরে সে, আমি শুনছি সে হোমিওপ্যাথিতে ডাইভার্ট হয়ে গেছে, এবং তার সে সিদ্ধান্ত নিয়েছে যে মেডিকেল কলেজে পাশ করার পর সে হোমিওপ্যাথি ভর্তি হয়ে গেছে থার্ড ইয়ারেই, 2 বছর পড়ার পর সে হোমিওপ্যাথিই করবে, সে ওইটা করবে না। যাই হোক, এইভাবে অনেক ঘটনা অনেকের জীবনে আছে, অনেক চিকিৎসা জীবনে। আমার মূল বিষয় বলার অর্থ হলো যৌন বিষয়ক কার্যকলাপ সম্পর্কে আমাদের জানতে হবে, অবশ্যই ভালো করে জানতে হবে, এর বাইরে আসলে আমরা যেতে পারি না। এবার দেখেন, যত কথা বললাম আমি একটু সময়ের দিকে খেয়াল রেখেই কথা বলছি, যেমন আমার ওই চেষ্টা এরকম থাকে যে একটা আলোচনাটা এই সময়ের মধ্যে শেষ করার জন্য। এবং আমার বিষয়টা আমি মনে হয় যতটুকু বলেছি তাড়াহুড়া করে নেই, যতটুকু বলেছি অতটুকু বলার জন্যই আমি প্রস্তুতি গ্রহণ করেছি। তো আমি যতগুলো আলোচনা করলাম রুগীর ভিত্তিভূমির উপরে, এই আলোচনাটা আরও ব্যাপক হতে পারতো, কিন্তু এখানে নয়। ব্যাপক হবে যখন 83 থেকে আমরা একটু চাইরে যাব, সেখানে আমরা রুগীলিপির একটা কাঠামো আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব ভিন্নভাবে। এখানে দেখেন, এখানে যদি আপনি দৃষ্টি দেন, আপনি দেখতে পাবেন যে সংক্ষেপ করার জন্য আমার একটা চেষ্টা থাকে যে সংক্ষেপে প্লেস করা, যে আপনার স্মরণের মধ্যে যেন বিষয়টাকে নিয়ে আসা যায়। আর কিছু ছুটে গেলে তার ভিতরে যোগ করে দেবেন। আর আমার এটা যে আপনি গ্রহণ করতে হবে এমন কোনো কথা নাই। কোনো বই পুস্তকে এভাবে করে পাবেন না যে আপনি সেখানে দেখে নেবেন। আপনি আপনার মতো করে নেন, কিন্তু বিষয়টাকে বোঝা তো আসল বিষয়। আমি যদি সিপিএম শুধু এই অক্ষর 3টা উচ্চারণ করি, সিপিএম, তাহলে পুরো রুগীলিপির বিষয়টাই আমি ম্যানেজ করতে পারি, স্মরণ রাখতে পারি। আমার মেধার মধ্যে আমি এঁকে নিতে পারি যে সিপিএম জানা লাগে। তো এটা জানলে হবে কি, আমি সাদা কাগজে লেখা শুরু করব, আমার কোনো ফরম্যাটের দরকার হবে না। এই বিষয়গুলো আমি রুগীর কাছ থেকে নেব, এটাই ভিত্তিভূমি। আমার ব্রেনের মধ্যে সেট আপ করে নেব। সফটওয়্যার যদি সেট আপ করা থাকে, তাইলে তো আমি যেখানেই টিপ দেব আমি বুঝতে পারব, এর বাইরে তো আমি যেতে পারি না। এই বিষয়গুলো আমরা রুগীলিপি নেওয়ার সময় অবশ্যই অনুধাবন করব, এবং ভবিষ্যতে এর আলোকে আরও আলোচনা করার ইচ্ছাও আছে। এবং কমন কিছু কথা আমি বলেছি, যে কমন বিষয়গুলো আমরা সেখানে আলোচনা, সাধারণ বিষয়, রুগীর বয়স, এটা ওইটা আমি পূর্বে আলোচনা করেছি, ওটারই সারসংক্ষেপ এখানে। বিবাহিত জীবন, অবিবাহিত জীবন, সামাজিক অবস্থা, এই কমন বিষয়গুলোকে আমরা চেষ্টা করব আয়ত্তের মধ্যে নিয়ে আসতে, কারণ এটা রুগীলিপির ভিত্তিভূমি তৈরি করবে, ভিত তৈরি করবে। ভিতটা যদি মজবুত হয়, আমার নির্বাচনটা সঠিক হবে, আমি ঔষধ নির্বাচন করার যোগ্যতা অর্জন করব। কনস্টিটিউশনাল অবস্থাটাকে আমার আয়ত্তে আনতে হবে, ভালো করে বুঝতে হবে সেটা কি, তার চেহারার বর্ণনা কি, তার কাতরতা কি, মানে সবগুলো যে আমি
পাঁচটা দিক এখানে উল্লেখ করেছি কিছুক্ষণ আগে, সেই পাঁচটা দিকের আমরা আমার আগে মাইন্ড সেট আপ করতে হবে। যারা মানসিক লক্ষণের ক্লাস করেন তারা জানেন যে আসলে মাইন্ড সেট আপ একটা বিরাট ব্যাপার। আপনি যদি মাইন্ডটা সেট আপ না করতে পারেন এভাবে, তাইলে তো আমরা বিভ্রান্তিতে পড়ব। আমাকে আগে সেট করে নিতে হবে। অনেকে আবার ফর্ম দেন, ফর্মে একটা তৈরি করে সেটা অনুযায়ী রুগীর কাছ থেকে জিজ্ঞেস করেন। এভাবে জিজ্ঞেস করতে হ্যানিম্যান নিষেধ করেছেন। হ্যানিম্যান রুগীকে ছেড়ে দিতে বলেছেন, আপনি উদারভাবে ছেড়ে দেন। হ্যানিম্যান বলেছেন যে রুগীকে তার বক্তব্য পেশ করতে আপনি ছেড়ে দেন, আপনি বাধা দেবেন না। পানির গতি যেমন যেদিকে যাচ্ছে, যেদিকে ঢালু পাবে সেদিকেই যাবে, তার যেখানে যেখানে যন্ত্রণা সেখানেই সে কথা বলবে, তাকে ছেড়ে দেন। তাকে নিয়ে আপনি মাঝখানে বাধা সৃষ্টি করবেন না। হ্যাঁ, যদি পথভ্রষ্ট হয় কখনো, তখন ইঙ্গিতে তার সাথে, তাও নরমভাবে এমন কায়দা করে, টেকনিক অর্জন করে, কৌশল করে তাকে আপনি সে পথ থেকে ফিরিয়ে। অনেক রুগী এসে বলে আমাদেরকে, বলবে রোগের কথা, আপনি দেখবেন আপনাদের চিকিৎসা জীবনে আপনি দেখেছেন, বলবে রোগের কথা, তার কষ্টের কথা, সে বলে ডাক্তারের গুণগান। রুগীরা খুব ভালো লোক, কিন্তু সে ডাক্তারের গুণগান, অমুক ডাক্তার FRCS লন্ডন থেকে এসেছে, 3বার পাস করছে, অমুক ওষুধ দিছে, ও একটু কাজ করি করে নেয়, তবে ডাক্তারটা ভালো। মানে সে ডাক্তারের নাম যদি মনে না থাকে, সে মাথা টাকায় যে তার নামটা মনে করতে পারলাম না, সে আমাকে তার এই মোবাইল নম্বরও দিয়েছে, এইভাবে করে কথা বলে। ডাক্তাররা, রুগীরা কিন্তু ভালো মানুষ, সব রুগীরাই ভালো মানুষ। সে চায় তার আরোগ্য করতে। এই যে বলতেছে, এত কথা বলতেছে এই জন্য যে মানে ডাক্তারকে বুঝাতে চাচ্ছে, এই যে কথাগুলা বলে অপ্রাসঙ্গিক কথা না, সে বলে এই জন্য যে ডাক্তার সাহেব আপনি আমাকে অত 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 হেয় মনে করেন না, আমি কিন্তু বড় বড় ডাক্তার দেখাই তারপরে আসছি। তো আপনি খুশি হওয়া উচিত যে বড় ডাক্তার দেখায় যখন আপনার কাছে আসছে, আপনাকে তো অনেক বড় মনে করে। তো তাকে থামাতে হলে আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে যে হ্যাঁ, সে তো ভালো লোক, আপনি যদি আপনার মতো করে বলেন, আমার মতো বলার দরকার নাই, তবে আপনি একটা আপনার কষ্টগুলা দেখেন, আপনার কষ্টগুলা তো আমার জানা খুব জরুরি, এমনভাবে কথা বলেন যে সেজন্য আবার ফিরে আসে, সে আবার ফিরে আসে তার কষ্ট বলার জন্য। এই জন্য আমি একটা ইয়ে আলো রুগী লিপির উপরে ছোট্ট একটা মানে পুস্তিকা লিখেছি, সেটা নিজের কষ্ট খুলে বলে। আমি মনে করি রুগীরা তার নিজের কষ্টটাকে খুলে বলে, কি হয়েছে এটা না, তার কষ্টগুলা যেখানে যেখানে ব্যথা বেদনা আছে সেগুলা বলুন। এই জন্য আমাদের কনস্টিটিউশনাল অবস্থাটাকে জানতে হবে। কজেশনের কথা তো আর বলতে আমার নতুন করে বলা লাগবে না, কারণ কজেশন নিয়েই তো আলোচনা আজকে, কারণ নিয়েই আলোচনা আজকের পুরো অ্যাফোরিজম কজেশনের উপরে। এই কজেশন জানতে গিয়ে আমরা এখন মায়াজামিক কজেশন পর্যন্ত আমরা জানবো। আমরা উত্তেজক কারণ জানবো, জটিল কারণগুলা জানবো, মায়াজামিক কারণগুলা জানবো। এগুলা জেনে জটিল রোগীর ক্ষেত্রে আমরা রোগীলিপি প্রস্তুত করার ভিত্তিভূমিটা আমরা জেনে যাব। এই অ্যাফোরিজমের শিক্ষাটা এটাই। আর তার কষ্টগুলা, এই জন্য বললাম যে কমপ্লেন্সগুলো তার জানতে হবে, কষ্টগুলো জানতে হবে। এটা সি দিয়ে আমি এই কথাটা বুঝাতে যাচ্ছি আপনাদেরকে। CPM মনে রাখলেই হবে। পিতে আমি কি বুঝাতে চাচ্ছি, তার ফিজিক্যাল সার্বদেহিক অবস্থাটা আপনি জানবেন। সার্বদেহিক অবস্থাটা জানলে, রুগীর সার্বদেহিক অবস্থা আপনি বুঝতে পারলে তার একটা প্যাথোলজিক্যাল অবস্থাটাও তার জানতে হবে, পার্টিকুলার যে লক্ষণগুলো এটাকেও জানতে হবে। পি দ্বারা আমি এটা বুঝাতে যাচ্ছি। আর পাস্ট হিস্টোরি অবশ্যই জানতে হবে। মায়াজামকে যদি আপনি ধরতে চান, বুঝতে চান, তার প্যাথোজেনিক অবস্থা, বংশগতিটাকে আপনার জানতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। তার পাস্ট হিস্টোরি যেমন জানতে হবে, তার প্যাথোজেনিক অবস্থাটাও আপনাকে জানতে হবে, বংশগতি ধারাটাকে জানতে হবে, কারণ বংশের মধ্যেই লুকানো আছে মায়াজামের বীজ। একটা রুগী সলভ হয়ে যাবে, এখানে উদাহরণ দেওয়া যেতে পারে। আপনি মায়াজামের আলোচনা ডক্টর শ্রদ্ধেয় ফারুক এলাহি সাহেবের আলোচনা থেকে আপনি শুনেছেন, মায়াজামের দিকগুলা শুনেছেন, তার আলোচনাটা সুন্দরভাবে যদি শোনেন, সব কয়টা মায়াজামের বিষয়, ঔষধগুলো যদি আমাদের নখদর্পণে থাকে, আমরা ভালো করে বুঝতে পারি। আমি খুব গভীর মনোযোগের সহিত শুনেছি, যত জানি, কিন্তু তারপরে তো জানার শেষ নাই। আপনি জানেন, অনেকে এই ক্লাসগুলো আসলে করা উচিত, যে এই মায়াজামের যে দৃষ্টিভঙ্গিতে যেভাবে করে তিনি আলোচনা করেছেন, কত জায়গার থেকে রেফারেন্স নিয়ে আলোচনা করেছেন, এই প্যাথোজেনিক অবস্থাটা জানার জন্য, বংশগতিটাকে জানার জন্য মায়াজামটাকে আরো ভালো করে জানা দরকার। এই মেডিসিনগুলাকে ভালো করে জানলে মায়াজামকে জানা যাবে। তো এরপরে আমরা
মানসিক অবস্থাকে কোনো মতেই বাদ দিতে পারি না। মানসিক জেনারেল যেটাকে বলি আমরা, মেন্টাল অবস্থাটাকে, আমরা মেন্টাল অবস্থা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। 210 থেকে 230 যখন যদি সুযোগ পাই, তাহলে 210 থেকে 230 তো আমাকে আলোচনা করতেই হবে। যা জানি তাই আলোচনা করতে হবে, টুটাফাটাভাবে আলোচনা করলেও করতে হবে। এখন এই ধারাবাহিকটা অর্গাননের সব আছে। আমি বুঝাতে চাচ্ছি যে অর্গানন এমন একটি পুস্তক এবং এমন একটি গ্রন্থ যেখানে চিকিৎসা জীবনের আপনি যা খুঁজবেন তা সবই সেখানে আছে। এই বিষয়টি যদি আমরা অনুধাবন করতে পারি, নিশ্চয়ই আমরা চিকিৎসা জীবনে ভালো একটা অবস্থায় পৌঁছতে পারবো এবং রোগীর ক্ষেত্রে আমরা আরোগ্য করতে সাহসী হব। এরপরে ম্যানেজমেন্ট। সমস্ত কিছু জানার পরে ম্যানেজমেন্ট একটা বিরাট ব্যাপার। অর্থাৎ টোটালিটি অফ সিমটমকে এক জায়গায় এনে ইন্ডিভিজুয়ালাইজেশন করা, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ণয় করা। প্রত্যেকটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন, এক একজনকে, একটার ব্যক্তি স্বাতন্ত্র্য একজনের সাথে একজন বলে না। এভাবে প্রত্যেকটা মেডিসিনও, আমাদের যতগুলা মেডিসিন সেটা ব্যক্তি স্বাতন্ত্র্য, তারও ঔষধেরও ব্যক্তি স্বাতন্ত্র্য আছে। ঔষধের এটাকে অনুধাবন যদি করা না যায়, ম্যাটেরিয়া মেডিকাল আলোচনা আমরা যখন যদি আবার ম্যাটেরিয়া মেডিকাল আলোচনা প্রসঙ্গে অর্গানের মধ্যে আছে, আমরা যখন সেখানে যাব তখন দেখবেন যে ব্যক্তি স্বাতন্ত্র্য যেমন আপনার আছে, ব্যক্তির আছে, তেমনি প্রত্যেকটা মেডিসিনের ইন্ডিভিজুয়ালাইজেশন যদি নির্ণয় করা, অনুধাবন করতে পারি, বুঝতে পারি, তখন তো সদৃশ আমি করব। ঔষধের ব্যক্তি স্বাতন্ত্র্য জানা এবং ব্যক্তির ব্যক্তি স্বাতন্ত্র্য জানা, যদি দুইটাকে এক করতে পারি যে হ্যাঁ না সদৃশ হলো, সদৃশ হবে কিভাবে? আমরা সদৃশ জানবো ইনশাআল্লাহ। ধীরে ধীরে সদৃশ জানলে আমরা বুঝতে পারবো যে সদৃশ কিভাবে হয়। তো আমরা এইভাবে করে সামনের দিকে অগ্রসর হতে পারি। এখন আসেন আমরা অর্গানন এই অধ্যায়ের দাবি কি, শেষের দিকে চলে আসছি প্রায়। বাহ্যিক কারণজনিত অসুস্থতা দূর করতে হবে, অচির রোগ ও জটিল রোগ আরোগ্যের জন্য রোগের মূল কারণসমূহ খুঁজে বের করতে হবে। বিশেষভাবে স্মরণযোগ্য যে রোগী আরোগ্যে মায়াজাম জানা অনস্বীকার্য, এটাকে আপনার মানতেই হবে। মায়াজামকে যারা অস্বীকার করে শুধু মানসিক লক্ষণের উপরে যারা চিকিৎসা করেন, আমি জানি না তারা অর্গাননের কতটুক কাছাকাছি। তাদের চিন্তা চেতনা অর্গাননের মধ্যে যদি ঘুরপাক খায়, আমরা সকলকে শ্রদ্ধা করব, প্রত্যেককে শ্রদ্ধা করব। অর্গাননের মধ্যে যদি ঘুরপাক খায়, অর্গাননের বাইরে গিয়ে যিনি চিন্তা করবেন, তাদের সাথে আমাদের, বিশেষ করে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ যে আমরা কার্যক্রমটা শুরু করেছি, সেখানে অর্গানন ষষ্ঠ সংস্করণ ভিত্তিক আলোচনাটা আমরা করতে চাই। সেই জায়গাটায় আমরা ছাড় দিতে রাজি না। আমরা মনে করি অবশ্যই পুরো অর্গানন মানলে পুরো অর্গাননকে মানতে হবে। হ্যাঁ, যদি কোনো বিষয় আপনার বিরোধ মনে হয়, আপনি পুস্তক লেখেন, তার বিরুদ্ধে লেখেন, আমাদের তো সেখান থেকে শিখবো, আমরা জানবো, অসুবিধার কি আছে। যদি সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য হয়, আমরাও মেনে যাব। এই জন্য আলোচ্য বিষয়ের আলোকে যা জানা গেল আজকে, রোগের উত্তেজক কারণ, রোগের মৌলিক কারণ এবং রোগলিপির ভিত্তিভূমি নিয়ে মোটামুটিভাবে আমাদের সংক্ষিপ্ত বিষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। এই আলোচনার এই স্লাইড কপিগুলা অবিকলভাবে আমার ব্লগের মধ্যে আছে। ইউটিউবে আপনি আমার লেকচারগুলো 2-3 দিন পর পাবেন। আমি ঠিকানা দিয়ে দিছি, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আমার পরবর্তী আলোচ্য বিষয় লক্ষণ সমষ্টি নিয়ে আমি আলোচনা করব এবং অর্গানের অ্যাফোরিজম 6, 7, 8 আমি আলোচনা করতে চেষ্টা করব। সেখানে আমার বিষয় থাকবে লক্ষণ সমষ্টি রোগী আরোগ্যের প্রধান অবলম্বন। এইটা আমি পরবর্তী বিষয় হিসাবে নির্ধারণ করেছি। আশা করি আপনারা উপস্থিত থাকবেন। আমার কথার মধ্যে কোনো কথা যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে না হয়, তাহলে আমার কিছু করার নাই। তবে আমার যদি ভুল হয়ে থাকে, অর্গানের বাইরে যদি গিয়ে কোনো কথা বলে থাকি, আমাকে ইনফর্ম করবেন। আপনারা এখানে আমাকে মেসেঞ্জারে জানাতে পারেন, ফোনের মাধ্যমে জানাতে পারেন এবং
আমাকে প্রশ্নও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, সাবলীল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।